ওজন হবে এটা একটা ম্যানুয়াল দেয় প্রত্যেক খামারিকে। এই যে বিভিন্ন কোম্পানি সিপি প্যারাগন একটা ম্যানুয়াল আছে 15 মাসে ওজন কত হবে, এর চেয়ে বেশি কমালে সমস্যা আছে। জাত ডিমের জন্য আমি ডিমের জাত সিলেক্ট করবো। এখন আমি যদি ডিম পাড়ার জন্য ব্রয়লার মুরগি সিলেক্ট করি তাহলে তো হবে না, তাহলে আমাকে ফার্মি সিলেক্ট করতে হবে, রোড আইল্যান্ডের সিলেক্ট করতে হবে, লেয়ার মুরগি সিলেক্ট করতে হবে, মাংসের জন্য ব্রয়লার সিলেক্ট করবো, পেকিন। এখন আমি হাঁস পালতেছি ডিমের জন্য কিন্তু পালতেছি আমি পেকিন হাঁস হবে মাংসের জন্য হবে না। উৎপাদন ক্ষমতা আমাকে বিবেচনা করতে হবে যে আমি যদি ডিমের জন্য করি যেগুলো বছরে 250 থেকে 300 ডিম পারে সেগুলো আমাকে নিতে হবে। বেশি বয়স যেগুলা, এখন আমি ডিম পাড়ার জন্য হাঁস নিয়ে আসছি, বড় হাঁস নিয়ে আসছি যেগুলো অলরেডি এক ব্যাচ ডিম পেরে ফেলছে, আমাকে নতুনভাবে বুড়া হাঁস ধরা দিচ্ছে ডিম পাড়ার জন্য, তাহলে তো হবে না। হাঁসের বয়স একটা ফ্যাক্টর। সাধারণত আমরা যদি খামার শুরু করি তাহলে আমাদের যেগুলা নতুন ডিম পারবে, মানে ডিম পাড়া শুরু হবে এই ধরনের হাঁস দিয়ে শুরু করা উচিত। কারণ হঠাৎ করে যেগুলো আমি যদি ডিম পাততেছে এরকম হাঁস নিয়ে আসি তাহলে এটা কত বয়সের কিন্তু হাঁস থেকে আমার বোঝার সুযোগ নেই। নতুন ডিম পারবে মানে আমি নিশ্চিত যে এটা আমার এখান থেকে ডিম পারে, তাহলে পুরো সাইকেলটা আমি পাবো। এবং রোগ মুক্ত, যে আধা আতুর না, ল্যাংরা না, চুনা পায়খানা নাই, রক্ত পায়খানা নাই, জিমাই না, গার বাঁকা না, বডি বাঁকা না, এগুলো আমাকে নির্বাচনের ক্রাইটেরিয়া সিলেক্ট করে করতে হবে। কালিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের দেশে আমরা গরু ছাগল হাঁস মুরগির প্রতি মায়া দেখায়, মায়া দেখানো যাবে না। যেটা বরবাদ গেছে ওটারা কী করতে হবে, জবাই করে দিতে হবে, খাই ফেলতে হবে, ওটা রাখা যাবে না। যেমন ডিম পাড়া লেয়ারের খামারে লস হয় কেন, দেখা যায় যে 900টা লেয়ার, 1000টা লেয়ার মুরগি আছে, 900টা ডিম পারে, 100টা ডিম পারে না। ওই 100টা ডিম পারে না, ওগুলোকে বের করে দিতে হবে, নাহলে এগুলো সব খাবার নষ্ট করবে, ডিম পাড়া মুরগি অন্যগুলোকে ডিস্টার্ব করবে। হ্যাঁ এগুলো সাইজ করে ফেলতে হবে, বাদ দিতে হবে। কালিং মানে বাদ দেওয়া। গরুর খামারের ক্ষেত্রে দুর্বল স্বাস্থ্য, উৎপাদন নাই, বয়স বেশি হয়ে গেছে, বয়স মনে করেন যে 72 সপ্তাহ বেশি হয়ে গেছে, এগুলো পারতেছে না, তাহলে এগুলোকে কালিং করে। আমি যদি চিন্তা করতেছি আমি 1.5 বছর ডিম পাবো, কিন্তু দেখা যাচ্ছে 1 বছর পর আমার মুরগিগুলো আর ডিম পারতেছে না, 50% ডিম পাচ্ছি, তাহলে আবার তার চেয়ে ডিমগুলো না রেখে মুরগি সেল করে দিতে হবে। আচরণ করে তোলা, র্যাবিটের ক্ষেত্রে আচরণ বা মুরগির যেগুলো আছে আগ্রাসী মনোভাব, যেগুলো অন্য মুরগিরা গিয়ে মারে, কতটা র্যাবিট আছে অন্য মুরগিগুলো বাদ দিতে হবে। জিনগত ত্রুটি মধ্যে হচ্ছে জেনেটিক সমস্যা, যে আদা আতুর, ল্যাংড়া, ডিম কম, গা বামনের মতো বা অতিরিক্ত বড় ছোট, এগুলো বাদ দিতে হবে। এখানে আরেকটা জিনিস আছে, লিটার হিসেবে কী কী ব্যবহার করা যায়। ধানের তুষ, ধানের চিটা, বালি, খড়, কাঠের পাতা, টুকটা কাঠের গুঁড়া। সবচেয়ে ভালো হচ্ছে ধানের তুষ, সবচেয়ে খারাপ হচ্ছে কাঠের গুঁড়া। অথচ কাঠের গুঁড়াটাই কিন্তু লিটার হিসেবে বেশি ব্যবহার করে বাংলাদেশে। কাঠের গুঁড়া প্রথম 10 দিন কিন্তু ব্যবহার করা যায় না, প্রথম 10 দিন ব্যবহার করলে ব্রুডার নিউমোনিয়া হতে পারে। ধানের তুষটা পাওয়া যায়, সবচেয়ে কম হচ্ছে কাঠের গুঁড়া, কিন্তু কাঠের গুঁড়াটা হচ্ছে যে সর্বনিম্ন, মানে এটা হচ্ছে সবচেয়ে খারাপটা, সবচেয়ে ভালো ধানের তুষ। কাঠের গুঁড়া নাকের মধ্যে ঢুকে মুরগির থেকে লাংসের মধ্যে ব্রুডার নিউমোনিয়া হয়, ঠিক আছে। এখন ধানের তুষ লিটার হিসেবে ব্যবহার করতে বেস্ট। 2 দিন আগে মুরগি আনা, 2 দিন আগে বিছে ফেলতে হবে লিটারটা। তারপর হচ্ছে বাচ্চা আসার আগে জীবাণুনাশক স্প্রে করতে হবে, GPC8, ফার্ম 30, বিরকন, বিরুসিট, এগুলো মেরে স্প্রে করতে হবে। লিটারটা প্রতিদিন 2-3 বার নেড়ে দিতে হবে, ঠিক আছে। পানির পাত্র থেকে পানি পরে যদি ভিজে যায় সেখানে নতুন লিটার দিয়ে সেটাকে করতে হবে, প্রয়োজনে চুন ব্যবহার করতে হবে, এবং পুরাতন লিটার সরিয়ে নতুন লিটার ব্যবহার করতে হবে। লিটার যদি চাকা হয়ে যায় ওটাকে ভেঙে দিতে হবে, যদি ভাঙা না যায় তাহলে সেটাকে মধ্যে ফেলে দিতে হবে। লিটার চেঞ্জ করার সময় একবারে চেঞ্জ করা যাবে না, পুরোটা অর্ধেক 3 দিনে অর্ধেক 3 বার একবার করে অল্প চেঞ্জ করতে হবে। এবং লিটার ভালো দিতে হবে। লাস্টের দিকে যখন মুরগিগুলো বড় হয়ে যায় তখন খামারিদের টেনশন কেমন বাইর করে দিবে, তখন লিটারগুলো খুব খারাপ দেয়, মেডিও দেয়। সুতরাং ওগুলো দিলে ইকোলাই মিকোলাই সালমোনেলা হয়ে অসুখ বিসুখ হতে পারে। এবং না, মুরগিগুলোকে ওখানে একটা আছে, ওই যে কি ট্রে আছে না, সরি এটা কি বলে, চিকগার্ডটা দিয়ে মুরগিগুলোকে ঠেলে এক সাইডে, মানে এটা পুরো ঘর এই এক সাইডে নিয়ে আসবেন, এখানে এক সাইডে নিয়ে আসছেন, মানে জমাই ফেলবেন, ওইটা তো এখন খালি থাকবে, ওইটা চেঞ্জ করে দিবেন, আবার মুরগিগুলোকে ছেড়ে দিবেন। পরের দিন আবার মাঝখান বরাবর আবার পার্টিশন দিয়ে এদেরকে এসেট করে ফেলবেন, পরে এগুলো চেঞ্জ করে ফেলবেন, এভাবে করবেন, বুঝতে পারছেন। একবার হ্যাঁ, মনে করেন 3টা পিলার 3 ভাগে করবেন, এইভাবে করবেন। এই শেষ লিটার। মুরগি বিক্রির পর লিটার সরিয়ে ফেলতে হবে। আমাদের খামারিরা দেখা গেছে 2-3 বছর একবার লিটার চেঞ্জ করে না, কারণ লিটারের মধ্যে ওই যে বলছি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, পায়খানার সাথে যেগুলো ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট আছে সেই ব্যাকটেরিয়াগুলো মিশে পরবর্তী দেখা যায় যে মুরগির খামার করলে প্রথম 3-4টা বেশ ভালো হয়, এরপর থেকে লস শুরু হয়, কারণ লিটারের মধ্যে থেকে ভাইরাসটা ছড়ায়। লিটার চেঞ্জ করার পরে কিন্তু মুরগির খামারে ভালো করে ভিরকন, GPC8, কেরোসিন, চুন এগুলো কিনে মিক্স করে
সব জায়গায় ওয়ালে টোয়ালে লেপে দিতে হবে, নাহলে ওখানের মধ্যে যদি পোকা টোকা থাকে, এই ফ্লোরটা যদি লেপে না দেন, হ্যাঁ, তাহলে ওখান থেকে আবার ইনফেকশন হয়ে যাবে। এবং রেস্ট দিতে হবে 7 থেকে 10 দিন। আমরা কি করে আজকে বিক্রি করছি, কালকের মধ্যে তুলে ফেলছি, তাহলে কিন্তু ওই বাচ্চাগুলা কিন্তু কী হবে, আক্রান্ত হবে বিভিন্ন ভাইরাসে। এই জন্য প্রথম 1-2 মাস 1-2 ব্যাচ লাভ হলে পরবর্তী লস হয়ে যায়। ঠিক আছে। এগুলো তো প্রতিদিন, এগুলো তো প্রত্যেকটা ক্লাসে বিস্তারিত পড়াইছি আমি। আপনারা যদি একটু আসতেন তাহলে অনেক ভালো ইয়ে করতে পারতেন। আমি এখন এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলতে হচ্ছে, এটা তো সময় রিভিউ ক্লাস হচ্ছে যে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে স্যার আমি এই টপিক্সটা বুঝি নাই, তাহলে আমি এই টপিক্সের উত্তর দিব। এখন দেখা গেছে যে আমাকে মানে পুরো একটা মানে রোলার কোস্টার চালাতে হচ্ছে। রিভিউ ক্লাস তো মানে এইভাবে পড়ানো না, কিন্তু আসলে রিভিউ ক্লাস তো সমস্যার সমাধান করা, যে এই জিনিসটা একটু সমস্যা, তাহলে আমি সলভ করে দিয়ে চলে গেলাম। আমার জন্য তো এগুলো লোড হয়ে যায়, আমি এতগুলো তো রিভিউ ক্লাসে টাইমও ওভার হয়ে গেছে, এটা সম্ভব না। রিভিউ ক্লাসে আপনাদের সমস্যার কথা বলবেন যে স্যার এই টপিক বুঝি নাই, এই পোলট্রি রিলেটেড। ভাবি বকা দিবে, ভাবিকে ইয়ার করা, বিয়ে তো 9টার দিকে চলে যাবো। আমি এমনিতে এতক্ষণ নিতে পারবো না, সম্ভব না আমার পক্ষে এতগুলো শেষ করা। 14টা ক্লাসের কি মাথা খারাপ, ততটুকু পারিনি। কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট লিখি। আলো আলো আলোক ব্যবস্থা, ডিম পাড়া লেয়ার মুরগির আলোক ব্যবস্থাপনা।
ফাঁস করবেন আপনারা, আমার তো মনে হইতেছে না। আমার দোয়া। পরীক্ষা কি আসে না আসে আমি কিন্তু কিছু জানি না, কারণ হচ্ছে এটা সাজেশন দিয়ে আমার পক্ষে সম্ভব না। কারণ আমার এইখানে কে প্রশ্ন করবে, কে কার থেকে কি কোন টপিকস ভালো লাগে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমি সিলেবাস যেগুলো আছে ওইখানে যতগুলো টপিকস আছে কোনো কিছু বাদ দিই না, সবগুলোই ক্লিয়ার করে পড়াইছি। আসলে কি থেকে কি প্রশ্ন করে আমি জানি না, আসলে আমার পক্ষে সম্ভব না। ব্রুডিং শব্দ তো তাপ দেওয়া, তাপ দেওয়া হচ্ছে যে ছোটো বাচ্চা মুরগিগুলোকে কৃত্রিমভাবে তাপ দেওয়াকে বলে ব্রুডিং। এখানের মধ্যে কয়েকটা জিনিস থাকে, একটু মনে করে দিই। ব্রুডার অনেক ধরনের আছে, গ্যাস ব্রুডার, হ্যাঁ, ইলেকট্রিক ব্রুডার, ইলেকট্রিক বাল্ব ব্রুডার। সবচেয়ে ভালো হচ্ছে গ্যাস ব্রুডার, কারণ কারেন্ট যাওয়ার কোনো ইয়ে থাকে না এবং হচ্ছে যে তাপটা সুষম হয়। ইলেকট্রিক বাল্ব ব্রুডার হচ্ছে ইলেকট্রিক বাল্ব দিয়ে ব্রুডিং করে। এখানে হচ্ছে যে দুইটা জিনিস, ব্রুডার এটা হচ্ছে ঢাকনা, ঢাকনাকে বলে হোবার, এবং এখানের মধ্যে যখন লাইটগুলো লাগানো হয় এটাকে বলে ব্রুডার। এখানের মধ্যে মুরগিগুলো থাকে, এই মুরগিগুলো, ঠিক আছে। এখানে খাদ্যপাত্র পানির পাত্রগুলোকে সিকোয়েন্সিয়ালি দিতে হবে, লাইটের নিচে খাদ্যপাত্র পানির পাত্র দিলে ফাঙ্গাস হবে, এভাবে দিতে হবে, ঠিক আছে। ঘুরায় ঘুরায় মুরগিগুলো দিক থেকে দিয়ে খেয়ে যাবে, হ্যাঁ। লাইটের নিচে খাদ্যপাত্র পানির পাত্র দেওয়া যাবে না। এখন লাইট প্লাস হোবার যে দিছে, এখানে হচ্ছে যে 500 মুরগি যদি আমি পারি, গরমকালে হচ্ছে প্রতি মুরগির জন্য 1 ওয়াট করে, আর শীতকালে হচ্ছে 2 ওয়াট করে। অর্থাৎ 500 মুরগি পারলে আমার 1000 ওয়াট দিতে হবে শীতকালে। তার মানে হচ্ছে কি, এই আমার 100 ওয়াটের লাইট 10টা, আর যদি গরমকালে হয় 100 ওয়াটের লাইট 5টা। এখান যদি শীতকালে আমি লাইট দিয়ে 5টা ভিতরে দিব, 5টা দিক থেকে উপর থেকে লাইটগুলো আমি ঝুলাই দিব 5 দিকে 5টা। এবং এখানে আরও বিষয় আছে, মুরগি যদি, এগুলো সব মুরগির বাচ্চা যদি এরকম করে মাঝখানে পাইলিং হয়ে থাকে, তার মানে কি মুরগির বাচ্চাগুলোতে ঠান্ডা লাগতেছে, তখন কিন্তু আমাকে তাপটা বাড়াইতে হবে এবং ব্রুডারটা নিচে নামাইতে হবে। আর যদি এরকম সিটে থাকে তাহলে গরম বেশি লাগতেছে, তাহলে তাপটা কমাইতে হবে, উপরে তুলতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে তাপটা দিয়ে দিছি, এখানে এটা মাপার জন্য কেরামতির দরকার নেই, রুম থার্মোমিটার আছে। আজ পর্যন্ত কোনো খামারিকে আমি রুম থার্মোমিটার ব্যবহার করতে দেখি নাই, এত বলার পরও। রুম থার্মোমিটার দাম হচ্ছে 200 থেকে 250 টাকা। এই রুম থার্মোমিটারগুলো মুরগির মাথা বরাবর লাগাই দিলে এখানে রিডিং উঠবে। যদি রিডিং 95 ডিগ্রি ফারেনহাইট থাকে, আর্দ্রতাও বোঝা যায়। আর্দ্রতা আমার এখন খেয়াল নাই, 95 ডিগ্রি ফারেনহাইট যদি থাকে তাহলে বুঝবো যে তাপমাত্রা ঠিক আছে। এখন এটা যদি 100 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায় তাহলে মুরগির অবস্থা খারাপ, কেরোসিন, মুরগি মারা যাবে। তাপ বেশি কমের চেয়ে বেশি হলে সমস্যা বেশি। এটা যেন 95 থাকে প্রথম সপ্তাহে, তারপর 90 ডিগ্রি থাকে, 85 ডিগ্রি থাকে, ঠিক আছে। শীতকালে একটু 2-3 সপ্তাহ বোর্ডিং করতে হয়, গরমকালে কম করলেও চলে, বুঝতে পারছি। কারণ এটা যদি 100 ডিগ্রি হয় মুরগি মরে যাবে। আমাদের আগে হচ্ছে যে দুইটা জিনিস মনে রাখবেন, এগুলো কেউ বলবে না আপনাদেরকে। একটা হচ্ছে যে ফ্লোর স্পেস, আপনাদেরকে ফ্লোর স্পেস পড়াইছি, কোন বয়সে কোনো মুরগির বাচ্চার জন্য কতটুকু লাগে। এই 500 মুরগির বাচ্চার জন্য ইনিশিয়ালি 12 ফুট ব্যাস হইতে হয়, 12 ফুট ব্যাস। অনেকে এটা 10 ফুট দেয়, অনেকে 6 ফুট দেয়, স্পেস হতে হবে 12 ফুট। আর এই কতগুলো হোবার আছে 500 ক্যাপাসিটির, কতগুলো হোবার আছে 250 ক্যাপাসিটির। 500 ক্যাপাসিটির ব্রুডার যেগুলো হোবার আছে এগুলোর জন্য চিক গার্ডের ব্যাস হবে 12 ফুট। এটা মেপে নেবেন, এই দিক থেকে দিক ফিরে মেপে নেবেন। যদি এর চেয়ে কম হয় তাহলে মুরগিগুলো গাদাগাদি করে গরমে মরে যাবে। এবং এগুলোর থেকে এই যে ফ্যাটের নাভি না শুকুয়া। বিশেষ করে আরেকটা বিষয় মনে রাখবেন, যদি তাপ বেশি হয় মুরগির বাচ্চা আনার পরে অধিকাংশ ক্ষেত্রে যেগুলো সমস্যা হয় যে নাভি শুকায় না, নাভি কাঁচা থাকে। এই যদি তাপ বেশি দেন নাভি শুকাবেন একদমই, তাপটা অ্যাকুরেট দিতে হবে। শীতকালে প্রতি মুরগিতে 2 ওয়াট, গরমকালে প্রতি মুরগিতে 1 ওয়াট। এবার হিসাব করেন। আর গরম আর শীতের মাঝখানে ওয়াটটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। মনে করেন নতুন নতুন ঠান্ডা আসতেছে, তখন আপনি 1.5 ওয়াট করে দিবেন। হ্যাঁ, ওটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আপনার। আর সবচেয়ে বড় বললামই আমি, ওই যে মুরগির মাথার উপর থার্মোমিটার দিলে তো ওটা রিডিং আসবেই। আপনার তো 95টা মেনটেন করতে হবে, যেমন করেন আপনি। এটা এবার ঠান্ডাতে গরম মেনটেন করতে হবে। এটা হচ্ছে লেয়ার মুরগি আলো। আমার কাছে কিছুদিন ফোন আসছে যে কতগুলো লেয়ার মুরগি
ডিম পাড়ার যন্ত্রটা বের হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে নতুন নতুন ডিম পাড়তেছে। খামারিরা বুঝে না যে ডিম পাড়ার সময় লাইট কম দিতে হয়, 24 ঘন্টা লাইট দিলে ডিম আতুরি বেরিয়ে যাবে ভিতর থেকে। এই জন্য প্রথম সপ্তাহে 24, দ্বিতীয় সপ্তাহে 23, 22, 21, এবার 12 সপ্তাহে 14 থেকে এবার কমতে কমতে প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে কমবে, ঠিক আছে। 13 সপ্তাহে এসে হবে 13 সপ্তাহে আসবে 13 ঘন্টা লাইট। ওই লাইটটা তো আমি আগে বুঝাইছি দিনের আলাদা মিশিয়ে। 14 থেকে 18 ঘন্টা 12 সপ্তাহ করে দিবেন, 12 ঘন্টা করে। এরপর কিন্তু লাইটটা 1 ঘন্টা করে বাড়াইতে হবে এবং প্রতি সপ্তাহে গিয়ে 16 ঘন্টা লাইট করতে হবে। এর বেশি কিন্তু লাইট দেওয়া যাবে না। এবং কিন্তু 19 সপ্তাহে কিন্তু 16 ঘন্টা লাইট দিলেও কিন্তু জরায়ুটা ফ্লপস করবে মুরগির। ডিম ডবল, অধিকাংশ ক্ষেত্রে যারা 16 ঘন্টা লাইটটা 20 সপ্তাহ থেকে দেয় তাদের দুইটা ইয়ক হয়, ডবল ইয়ক এক হয়। হ্যাঁ, অনেকগুলোতে এগুলো একটা এমন ডিম পারছে মুরগি, একটা ডিমের ওজন হয় 60 গ্রাম, নর্মাল ডিমের ওজন 120 গ্রাম ডিম পারছে, এরকম রেকর্ড আছে, কদিন আগে ফেসবুকে দেখছি। 120 গ্রাম ডিম পারছে একটা মুরগি। এটা মানে কি, এই আলোর পীড়নের কারণে নতুন নতুন ডিম পারে, উল্টা ডবল ইয়ক ডিম পারে। শেষ করে দিব, শেষ করে দিই তাহলে। ওকে ওকে, শেষ শেষ শেষ, আমারও যাওয়া দরকার, শেষ করে দিই। আচ্ছা, আপনারা তো ভাই ক্লাসের সময় ক্লাস আসেন না, আমি কিছু জিজ্ঞেস করেন না, আমি কি একতরফাভাবে পড়া সব কিছু আসেনি তো না আপনারা? আপনি আসলে তো আপনার সব কিছু জানার কথা। ঠিক আছে, আপনারা জানবেন, আপনাদের রোল দিন, আপনি আমার রোল রাখছেন 10 বেশিক্ষণ ক্লাস নিলে মাথার মধ্যে কি রোল লাগে, আমার আলো ফিরে আমার মাথায় উল্টা পাল্টা করে। আমি তো ল্যাবরেটরির মতো করতেছে, মাথার মধ্যে অস্থির করতেছে, আমার তো প্যানের মধ্যে সাপোর্ট গেছে ল্যাবরেটরি করতে, মাথা স্লো করতে দিতেছে। আর কারণে তো বুঝতেছ না ল্যাবরেটরি पीड़ा और पैटे पीड़ा और दर्द।
এখানে অনেকগুলো ব্যাকটেরিয়ার নাম লিখছি, নামগুলো একটু কমে আছে, তো আরো অনেক লেখা আছে, চেষ্টা করে পড়াবো না। এখানে আমরা যে দুধে অনুজীব, দুধের মধ্যে অনেক মাইক্রোঅর্গানিজম আছে, বিভিন্নভাবে দুধের ভিতরে এবং বাইরে উভয় দিক থেকে কিন্তু এটা সংক্রমণ হতে পারে। ঠিক আছে, দুধ স্বাভাবিকভাবে জীবাণুমুক্ত হয়, কাঁচা দুধ খেলে কিন্তু যে কোনো কারণে পেট খারাপ হতে পারে, পেটের সমস্যা হতে পারে কাঁচা দুধ খেলে। জন্য দুধ সবসময় কিন্তু হিট ট্রিটমেন্ট করে খেতে হবে। গরুর ওলানের সাধারণত স্টেফিলোকক্কাস ও স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থাকে। স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে, এই দুটো ব্যাকটেরিয়া থাকে। কিন্তু ওলান করার সময় স্টেফিলোকক্কাসের যে একটা জেনাস আছে, স্টেফিলোকক্কাস অরিয়াস, স্টেফোরিয়াস মানে স্টেফিলোকক্কাস অরিয়াস, তবে ইকোলাই থাকে। ইকোলাইয়ের কারণে এবং স্টেফিলোকক্কাস অরিয়াসের কারণে এই ওলান ফোলাটা হয়। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জাস্ট ওলানটা সামনে দিকে সময় একটু ফুলা থাকে, আর জ্বরটা স্বাভাবিক মনে হয় যায়, কিন্তু ওই ওলান ফোলাটা ভালো হয় না, দুধের কনসিস্টেন্সিও চেঞ্জ হয় না। এটা একটা এনভায়রনমেন্টাল ব্যাকটেরিয়া দ্বারা হয়, ইকোলাই দ্বারা হয়। আর স্টেফিলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে ওলানটা কিন্তু হঠাৎ করে ফুলে যাবে, লাল হয়ে যাবে, বড় হয়ে যাবে, গরম হয়ে যাবে, প্রচন্ড জ্বর চলে আসবে এবং দুধের সাথে পুষ যাবে। আর দহন প্রক্রিয়া হচ্ছে, দুধ দহনের সময় কিন্তু বালতি, হাত, যন্ত্রপাতি থেকে সিউডোমোনাস বা বেসিলাস সংক্রমণ হয়, যেগুলো হচ্ছে যে দুধের বিরক্তিকর গন্ধ স্বাদের জন্য দায়ী। এটা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা বলছি যে প্যাথোজেনিক, আর একটা বলছি কি পচনশীল, হ্যাঁ, স্পয়েলেস। ওই স্পয়েলেস করা হচ্ছে এই দুধ যন্ত্রপাতিতে যেগুলো আসে সেগুলো সিউডোমোনাস বেসিলাস। পরিবেশগত কারণ, খামারের বাতাস, খড়, গোবর থেকে বিভিন্ন ধরনের অ্যাসপারজিলাস এর একটা ব্যাকটেরিয়া, একটা ফাঙ্গাস, এবং ছত্রাক সংক্রমণটা হয় খড়, গোবর, পানি থেকে। কারণ খড়, গোবর, পানির মধ্যে কিন্তু ছত্রাক থাকে, বাতাসের মধ্যে এটা দুধের মধ্যে সংক্রমণ হতে পারে, দুধে আসতে পারে পরিবেশগত কারণ। রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দুধের মধ্যে কিন্তু আরো খারাপ হতে কি হবে, গরুর মল থেকে দুধে মিশতে পারে। সেটা দুধ যখন আমি দহন করবো, দুধ দহন করার পর কোনো কারণে যদি গরুর মলটা হাতের সাথে বা কোনো যদি লেগে যায়, তাহলে দুধটা সালমোনেলা ইনফেকশন হতে পারে। ওলান কেটে ফেলে দিলে আর গাভীর দাম নেই, বাঁচায় রাখতে হলে ওলান পুরোটা এরকম মনে করে আছে। আমি বলি, ওলানের ফুলার একটা ইম্পর্টেন্ট ডিজিজ আর কি, একটা ডেয়ারি ইন্ডাস্ট্রির জন্য ওলান ফুলার রোগটা হচ্ছে খুব ভয়ঙ্কর। বিশেষ করে যারা নতুন খামারি, তারা ওলান ফুলা কেসটা বেশি আক্রান্ত। বিশেষ করে নতুন যখন বাচ্চা হয়, তখন বাচ্চা ডেলিভারির পরে ওলানের তখন প্রচুর দুধ আসে। ওই দুধগুলা যখন একজন খামারে, বিশেষ করে গ্রামের মহিলারা ডান হাতে বাম হাতে ধরে, মানে দিক দিয়ে গোবর সাফ করছে, এদিক দিয়ে হাতে ময়লা করছে, এটা আর দুই নেই, দুধ বের করার জন্য ডান হাতে বাম হাতের মাধ্যমে ইনফেকশন পায়। গরু শুয়ে থাকলে এবং ইনফেকশনটা পায়। আস্তে আস্তে আমরা অনেকে আর একটা কাজ করে, সেটা হচ্ছে যে
অনেক গরুর ক্ষেত্রে শাল দুধ আসতে দেরি হয়, তখন দুধের মধ্যে বাটার মধ্যে দিয়ে মুরগি পালন ঢুকাই দেয়, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। তো এগুলো এই মুরগি পালন ঢুকালে এটা কিন্তু দেখা যায় যে এটা কিন্তু টোটালি আস্তে আস্তে নীল হতে শুরু করে, নীলটা করে গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস। গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস মানে কি, এটা একটা ক্যান্সারের চেয়ে কম, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিকে ভালো হয় না। এর বাইরেও মনে করেন এই ম্যাস্টাইটিস হয়েছে, চিকিৎসা দিছে, মনে করেন ম্যাস্টাইটিস হয়েছে, ইকোলাই ম্যাস্টাইটিস বেশ ধরে, তখন কি করছে পেনিসিলিন ইউজ করছে, এটা ভালো হয় না, 5 দিন 7 দিন হয়ে গেছে। আস্তে আস্তে ওলানটা গরম থেকে আস্তে আস্তে কি হয়ে যায়, ঠান্ডা হতে শুরু করে, এবং ওলানটা নরম থেকে শক্ত হতে শুরু করে, আস্তে আস্তে একদম শক্ত হয়ে যায়। শক্ত হইতে হইতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় দইয়ের মতো চাকচাক হয়ে গেছে, দুধগুলো দইয়ের মতো, আর পিছনে ওলানের পিছনে হাতে দেখা গেল এরকম ফুলে শক্ত হয়ে আছে। তখন যে পরে এটা আছে আডারের মধ্যে ইনসিশন দিয়ে, ওইটা ইনসিশন দেওয়ার পরে ওখানে হাত দিয়ে গ্লোভস পরে হাত দিয়ে পোস্টগুলো বের করে আবার সেলাই দেয়, ঠিক আছে। এটা একটা আডার এটা কি যেন নাম আছে, মানে এখন নামটা পড়ে যায়, তো ড্যামেজ হলো তারা আবার আমরা শেষ না। এখন এখানে হচ্ছে যে ওইটা পিছন দিক থেকে ইনসিশন, যেখানে হয়তো ইনসিশন দেওয়ার সময় কি লাগতে হবে, যেখানে বেইন নাই নার্ভ নাই, বেইন যেখানে বেইন কোর্স করছে ওখানে কাটাতে বেডিং হবে, বেইন ছাড়া যে জায়গাগুলো আছে ওইখানে ছোট করে ইনসিশন দিয়ে আস্তে করে ওখানে অনেক পুষ হয়ে যাবে, ওই পুষগুলো যখন টিপ দেয় সব পুষ বের হয়ে যায়, তখন হচ্ছে যে ডেলি বায়োডিনের সাথে তুলা গস পেঁচিয়ে ওটা ড্রেসিং করতে হবে। ইনসিশনটা এমন জায়গায় দিতে হবে যেখানে মিল বেনটা থাকবে না, অন্য কোনো দুগ্ধ শিরা জাতীয় বা শিরা বা এরকম থাকবে না, তখন ওটা ছোট করে কেটে আমাদের পুষগুলো বের করে দিলে আস্তে আস্তে এটা আবার ওদের রিকারেন্স হতে পারে। তবে যেটা গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস সেগুলো ক্ষেত্রে একেবারে নিচের থেকে উপরের দিকে আস্তে আস্তে কালো হয়ে উঠতে থাকে, সেগুলো কিন্তু ভালো হয় না। যেগুলো বিশেষ করে মেকানিক্যাল ইনজুরি করে বা ঢুকায়, ওই যে বিভিন্ন কাঠি ঢুকায় পালন করে, এগুলো ভালো হয় না। সেক্ষেত্রে ওটা হচ্ছে জাস্ট ওলান না থাকলে গরুটা ওই জন্য সার্জারিটা ওইটা জাস্ট পচনটা গ্যাংগ্রিনের ক্ষেত্রে ঊর্ধ্বগামী, নিশ্চিত ওলান থেকে শুরু করে শরীরেও ছড়াই করতে পারে। ওলান তো শরীরের বাইরের অংশ না, ওলান কেটে ফেলে গরু তো আর কোনো সময় থাকবে না, কারণ ওলানের স্পেসটা তো অনেক বড়, ওটা তো সেলাই করা যাবে না এত বড় জায়গাটা। ওলান যেটা আছে 4টা ওলান এত বড় জায়গা, ওটা তো সেলাই করে আমরা লাগাই দেওয়া যাবে না, কারণ ওখানে অনেকগুলা ভেন আছে, অনেকগুলা এন্ডিং আছে, ওই জন্য গরুটাকে কাল করা ছাড়া কালি করতে আর কোনো উপায় নেই। ওলান ড্যামেজ হলে তারপর শেষ, পছন্দ করলে শেষ, পছন্দ করলে এটা উদ্যোগামী, এটা বড় করতে পারবে না, বাঁচাতে পারবে না। আর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওই জন্যই মরে, যেটা কাঠি মাটি পালন করতে ওই জন্য কিন্তু গ্যাংগ্রিনটা হয়, তখন কিন্তু বেশি মরে। আর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে শক্ত এখানে তাও পুষ্টি তাও ওলাটা আস্তে আস্তে গরু কিন্তু আমি বলেছি ওলান ফেটে দুধ রক্ত এবং দুধ একসাথে করতেছে, মানে ফুলে ফেটে গেছে আর কি। ওটা হচ্ছে দহন না করার জন্য বাচ্চা মারা গেছিল। হ্যাঁ, দুধটা দহন করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুইবেন, দুধ দহনের আগে এবং দুধ দহনের পরে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে ওলানের বাটগুলাকে বায়োডিনের মধ্যে ছুঁয়াইতে হবে, তাহলে হচ্ছে বাটগুলা জীবাণুমুক্ত থাকবে। তোর সাথে পাঠ করে অবস্থা টাকা দেয় নাকি নাকি? হ্যাঁ বল। কি করবি? তুই সমাধান কর, সমাধান কর সমস্যা নেই। মুশকিল মানুষ সিনোস না মাথা খারাপ করে কি আছে।
আচ্ছা দেখ তুই তারা বিচার কর, সমস্যা নেই, বাদ দে। আচ্ছা তোরা বিচার কর, সমস্যা নেই, আমি জানি না কি করবি। শালা বলে গেছে টাকা দেয় না, আমার স্টাফকে ঘুরাইছে এই জন্য টাকা দিছে। বলছে পরে দিয়ে বলে আছে সারাদিন সকালবেলা গেছে, সারাদিন ঘুরেছে, টাকা দেয় না। ওইটাই মানুষ ক্রিটিক্যাল আসছে, এখন মাথাটা খারাপ হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। ফোনে ব্লক সালমনেরা গরুর মল থেকে দুধের মধ্যে মিশে, এই জন্য মনে করেন দুধের বালতি যেটা দিয়ে দুধ দহন করে, ওই দুধের বালতিটা তো কয়দিন একবার ওয়াশ করে ঠিক নেই, ওয়াশ করে কিনা সন্দেহ আছে। ওয়াশ করলেও জাস্ট পানি একটা মার দিচ্ছে, ওই পানির মধ্যে দেখা যাচ্ছে যে সিওজেল লাইনের সাথে লাইন আছে পানির মধ্যে, ওই পানিটাকে ডিটারজেন্টে দিতে হবে। এগুলো কিন্তু ওই দুধটা যদি আপনি কাঁচা খাই ফেলেন দেখবেন যে আপনার টাইফয়েড হয়ে যাবে। সালমোনেলা থেকে কি রোগ হয়? টাইফয়েড হয়, সালমোনেলা টাইফি, যেটা অত্যন্ত মারাত্মক রোগ। বিশেষ করে এই যে আমার বাচ্চারা হয়েছিল, ওই যে কতগুলো সানোয়ারার বোতল আছে, সানোয়ারা কোম্পানি, এই বোতলের পানি কি আমাদের আবাসিকে অনেকের টাইফয়েড হয়েছে পানির মাধ্যমে ছড়ায়, এবার দুধের মাধ্যমে আপনি কাছাকাছি সমস্যা হতে পারে। লিস্টেরিয়া হচ্ছে যে এই ব্যাকটেরিয়া ফ্রিজের মধ্যেও বেঁচে থাকতে পারে ঠান্ডা করে, এবং গর্ভপাত করে মানুষের মধ্যে। ক্যাম্পারের কাঁচা দুধ পান করলে রক্ত বিস্তৃত রেডি হতে পারে। যক্ষ্মার জীবাণু সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক গরুর মধ্যে যক্ষ্মার জীবাণু আছে। গরুর দুধের মাধ্যমে এই কাঁচা দুধ আপনি খান, যক্ষ্মার জীবাণু আপনার একবার ঢুকে আপনি কিন্তু শুকাই যাবেন, এবং আপনার এই মানে আপনার শ্বাসকষ্টের সমস্যাগুলো হবে। যক্ষ্মা আপনার ইনফেকশন হয়ে গেলে আপনার ফুসফুসের ক্ষতি হবে। বিষ উৎপাদনকার যে অণুজীব হচ্ছে, এগুলো আসলে অণুজীবগুলোর নামগুলো লিখে রাখেন। হয়তো এখানে টপিকটার নামই হচ্ছে দুধ এবং দুগ্ধ মানে পণ্যের অর্গানিজম, মাইক্রো অর্গানিজমস অফ মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস, অর্থাৎ দুধ এবং দুগ্ধ উৎপাদক পণ্যের মধ্যে কি ধরনের অর্গানিজম থাকে। অ্যাস্ট্রোফাইলাস ফোকাস ওরিয়াসটা মূলত হচ্ছে পুষ। মনে করেন এই যে মনে করেন বিভিন্ন ধরনের ঘা হয়, ফোড়া হয়, সেটা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে বা ওরানোর মধ্যে হতে পারে। যেখানে ফোড়া পুষ সেখানে অ্যাস্ট্রোফাইলাস ওরিয়াস, এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। শরীরের গার মধ্যে যখন একটা ফোড়া হয় তখন আমরা কি পেনিসিলিন স্প্রে, অ্যাস্ট্রোফাইলাস ওরিয়াস হচ্ছে ওই ব্যাকটেরিয়া যেখানে হচ্ছে ক্ষত থেকে সংক্রমিত হয়, এবং এটা সব খেয়ে ফেললে দুধের মধ্যে বমি থেকে তীব্র পেট ব্যথা হতে পারে। মাটি বা ধুলো থেকেও অনেক সময় দুধের মধ্যে মাটি বা ধুলো উড়ে পড়ে, সেখান থেকে বেসিলাস সেরিয়াস নামে এই ব্যাকটেরিয়া। আমি কিন্তু শুরুতে বলছি ওলান বা ম্যাসাইটিসের সাথে প্রায় 100টা ব্যাকটেরিয়া জড়িত, 100টা ব্যাকটেরিয়া। এই জন্য দেখা যায় যে অ্যান্টিবায়োটিক ইউজ করলে ভালো করতে চায় না, কারণ আপনি হয়তো 10টা মারছেন, 10টা কিন্তু মরে নাই। ওলান ফুললে সহজে কিন্তু ভালো হয় না, প্রথমে একজন চিকিৎসা করবে, করার পরে একজনের কাছে আসে। এই জন্য অনেক সহযোগী ব্যাকটেরিয়া থাকে। এই জন্য ওলানের মধ্যে প্রায় কোন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে সেটা কিন্তু অনেক সময় এই ব্যাকটেরিয়া সংক্রমণের সরাসরি ফাঙ্গাল ইনফেকশন হয়, তখন কিন্তু দুধগুলো নীল হয়। আর এই যেখানে একটা লিখছি ল্যাকটোস্পিরার ক্ষেত্রে দুধ হয়, দুধের দুধের সাথে রক্ত যায়, অ্যাস্ট্রোফাইলাস ক্ষেত্রে পুষ যায়। আর ফাঙ্গাল ইনফেকশন যখন হয় দুধের কালারটা নীল হয়ে যায়, নীলাভ হয়ে যায়। তো যখন আপনার ফাঙ্গাল ইনফেকশন হবে তখন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না। স্যার একটা বিষয় বলছিলাম যে দুধ অতিরিক্ত যখন গন্ধ হয়, হ্যাঁ, তো স্যার এমন অনেকগুলো দুধের গন্ধ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে গরুর শরীর থেকে একটা গন্ধ থাকে যে স্যার এই ধরনের। এটা কারণ হচ্ছে যে গরুকে দুধ অনেক সময় গোসল করে, দুধ দোয়ানোর আগে গোসল করার সময় গরু গা থেকে চুয়ে অনেক সময় পানি পড়ে। হ্যাঁ। আরেকটা হচ্ছে গরুকে অনেকে বোকামি করে দুধ দোয়ানোর আগে ঘাস খাওয়ায়, ঘাস খাওয়াইলে ঘাসের গন্ধ আসে। এখন ওই দুধটা কি স্যার খাওয়া নিরাপদ হবে? ওইটা যদি বেশি তাপ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। দুধটাকে স্যার বেশি তাপ দিয়ে, আর মনে করেন গরু যেখানে শুই ওই জায়গাটা অনেক নোংরা থাকে, ওনার সাথে অনেক ময়লাগুলো লেগে থাকে। তো যখন দুধ দোয়া হয় তখন কি করে পানি একটা দিয়ে এমনি ওনারটা মুছে, পানিগুলো একটু চুপে দুধের মধ্যে পড়ে। বাঙালি যদি শুধু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সিদ্ধ না করতো, বাঙালি জাতি সহ বিরক্ত হয়ে যেত। ঠিক আছে সেটাই কথা কিন্তু আমরা যে শুধু খাই, এরকম শুধু বিচ্ছে কেউ খাই না। আমাকে উগান্ডা আফ্রিকা এরও খাই না।
দক্ষিণ আফ্রিকা হয় না স্যার। ওরা অনেক উন্নত, আমি উগান্ডার মধ্যে দেখবো ওরা অনেক অনেক উন্নত মানুষ, অনেক স্মার্ট ওরা, এখন মানুষ কালো হতে পারবে। মানুষ কারণে ওরা অনেক স্মার্ট। আর উগান্ডাতে আমাদের বড় ভাইরা অনেক চাকরি করে ব্র্যাক ট্র্যাকে, দেখি ওরা অনেক সুন্দর, ওখানে মানে ওরা পরিবেশ সচেতন। উগান্ডা আমাদের চেয়ে উন্নত আছে, আপনি জানেন বাংলাদেশের চেয়ে উন্নত, মানে অনেক দিক দিয়ে আদান। এখানে আমি দেশি গরু পালন করি, আমি বড় আমার কাছে দেশি গরু পালন করে কখন গোসল করে সেটা কিছু না। আচ্ছা তো টাঙ্কি যেটা পানি দিয়ে গোসল করায় ওই টাঙ্কির মধ্যে এতগুলো গাছ থাকে। ও এই যে মুরগির খাবারে টাঙ্কি থাকে, টাঙ্কির মধ্যে মানুষ যদি কোনটি খুলে দেখেন দেখবেন যে এতগুলো স্তর হয়েছে, 3-4 ইঞ্চি হয়ে গেছে। হয়েছে, তাও পানি টেস্ট করবে না। আচ্ছা স্যার, আইরনে কি গরু ছাগল প্রবলেম করে? অবশ্যই প্রবলেম করে। আয়রন শুধু যে আয়রন না, আয়রন ওখানের মধ্যে তো জীবাণু থাকে, ময়লা থাকে, তো ওই পানিটা দীর্ঘদিন ধরে খাওয়ায়। এটার কারণে স্যার কি হতে পারে? হ্যাঁ, আয়রন শুধু যে আয়রন থাকে না, ওখানের মধ্যে যে লাল লাল যে এটা পড়ে ওখানের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, তো এই জন্য তো পেটের সমস্যাগুলো হয়। আর গরুর সেগুলোর কথা বাদ দিলাম, গরুর সামনে যে চারি থাকে ওটাই তো ক্লিন করবো, ওখানের মধ্যে এতগুলো শিয়ালা হয়ে যায়। এই জন্য যেসব গরু খাবার খাচ্ছে সবকিছু ঠিক আছে, কিন্তু শুধু পায়খানা হচ্ছে, আর চারি থেকে ব্যালেন্টেরিয়াম বলে নামে একটা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। আর স্যার পানি যদি সিদ্ধ করে খাওয়ার সমস্যা নেই? পানি সিদ্ধ করে খাওয়ার কে গরু একটু পানি সিদ্ধ করে খাওয়ানো না, আচ্ছা, ওকে গরু পানি সিদ্ধ করে সিদ্ধ করে খাওয়ালে তো অনেক ভালো আর কি, কিন্তু কেউ তো সিদ্ধ করে খাওয়াই না। মানুষ খেতে খাচ্ছে না, এই যে মানুষের এত জন্ডিস হয়, কারণ কি রাস্তাঘাটে সব জায়গায় পানি খেয়ে ফেলে, ফিল্টার পানি নেবে, ফিল্টার পানিটা হচ্ছে সবথেকে ধোকা, ফিল্টার পানি কেউ খাবে না, এটা হচ্ছে 100% ধোকা ফিল্টার পানি। ওই 40 এই ফিল্টার পানিগুলো আমি খবর নিচ্ছি যে সালমানগুলো এখানে ট্যাপের পানি থেকে পুরো মানে সামনে দিচ্ছে। আচ্ছা, অনেকের নিজস্ব এত বড় জারগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেকের নিজস্ব দিক থেকে করে। ডিপ থেকে এগুলো বুয়া বুয়া, কারণ ওখানে পানি মিক্স থাকে, সিরাজ শহরের মধ্যে ভালো ডিপ নাই। ওগুলা পরে শুনছি যে ওই বিভিন্ন ওদের ওদের লাগে একজন আমাদের যে আমার ছেলেকে সারাই দিচ্ছে, ওরাই জিজ্ঞেস করছিল কোথায় সত্যি করে হবে এই পানি কিভাবে কথা নয়, এই পানি নয়, তুই যদি একটা বোতল ট্যাপ সারি সারি বোতল তৈরি করে রাখতে, সত্যি কথা এটা বলছি, ওইভাবে জিজ্ঞেস করছে। তো যে ডাক্তার আছে যে সালেন বলছে আর আর পরে ইয়া বেশি লাগিল কি ওই ফিল্টার, যে একটা পিউরিট ফিল্টার আছে ওখান থেকে পানি খাওয়ায়, কম পানি কম খাবে কিন্তু ভালো খাবে বাচ্চাকে, আসলে সত্যি কথা। এগুলো আমি বন্ধ করে আমার ছেলে শুধু মান পানি খাওয়াই দিচ্ছি, এখন ওর পেটটা ভালো আছে মোটামুটি, এগুলো কিছুটা আগে চলে, আর ওগুলো খেলে ওর পেট খারাপ হয়ে যায়। মামের সাথে বোতলটা 5 লিটারের দরকার। আমার তো এটা একটা ইনভেস্ট, এটা ইনভেস্ট করলে ওর ওই ধরনের হাসপাতালে বিল দিতে পারে আমার থেকে। বিশুদ্ধ পানি কিন্তু একটা মেজর ফ্যাক্টর, বিশেষ করে যখন গরম পড়ে তখন কিন্তু রোগগুলো আরো বেশি হয়, পানি শুকিয়ে যায়, পানি কিন্তু লবণ, বিশেষ করে গত বছর মনে হয় লবণ টবণ বেশি ছিল পানির মধ্যে, মানে পানি শুকিয়ে গেছে, এবার তো বেশি বৃষ্টি হয়েছে। স্যার এখন তারপরে এই স্যার জিনিসটাকে এই পানি না খেয়ে আমরা কিন্তু সিদ্ধ না সিদ্ধ করে মানে আমরা হচ্ছে যে শুধু বেবির জন্য হচ্ছে যে মাম পানি, আর বাকি সময় আমরা সিদ্ধ করে খাচ্ছি। সিদ্ধ করে পিকচার দিয়ে। হ্যাঁ স্যার এটাই বলতে চাচ্ছিলাম। আমরা সিদ্ধই খাই, শুধু আমার ছেলেকে শুধু ওই মাম পানিটা খাওয়াই, যেহেতু একটু বয়স্ক করে মাম পানি খাওয়াই। প্রথমে আমার আব্বা কিছুদিন বোতল দিচ্ছিল, ওষুধ বেশি খাওয়ার পর বোতল বন্ধ, জাস্ট আমরা সব সিদ্ধ করি, কলসি দিয়ে সিদ্ধ করে ওটা খাই। আর হচ্ছে যে আর আমি এমনকি মহেশখালীতেও কিন্তু ফিল্টার পানি পাওয়া যায়, আমি আমার ওগুলো বন্ধ করছি, কারণ ওগুলো খাই আমার পেটের মধ্যে মশামশি করে। আমি কি বাংলাদেশে খাবো কি যায়? হ্যাঁ, এখানে তো পানিটা তো বিশুদ্ধ খায়, অন্য কিছু খায় না। বাংলাদেশে খাবোটা কি? বাংলাদেশে পানিটা বিশুদ্ধ খাবে না, অন্যগুলো আপনার এদের মধ্যে একটা পানিটা বিশুদ্ধ খেতে হবে। খাবারটা তো আপনার অনেক এই বাসায় দেখেন আমার অনেক ছোট ভাই একটা পটেনশিয়াল জন্ডিসে মারা গেছে, বিভিন্ন সময় হোটেলে গেলে এই পানি সেই পানি হোটেলে আপনি ফিল্টার খাওয়ালে কি খায় আপনি জানেন, বিশেষ করে কি খায় আপনি জানেন, বাংলাদেশে ট্যাবের থেকে পানি রেখে এই পানি খাওয়াই দেয়। এটা এখানে জামান হোটেল আছে, এই যে এখানে একটা জামান হোটেল আছে, এইটার রাস্তার পাশে ওরাও ট্যাপের পানি খাওয়ায়। আমি যে সত্যি এই পানি বলতেছি স্যার এটা সত্যি কথা হলে ট্যাপের পানি, আমাকে এবার বলছে স্টাফটা ওরা ট্যাপের পানি খাওয়ায়, ট্যাপের পানি খাই আপনার জন্ডিস হলে লিভার চলে যাবে, জন্ডিস অনেকে মারা যায়। আমি মাঝে অবশ্য পিকচার দিয়ে খুব সিদ্ধ করি। পানিটা দরকার হলে বোতল দিয়ে ব্যাগের মধ্যে রেখে দিবেন, অথবা হচ্ছে যে আপনি টাকা যদি ইয়ে করতে 20 টাকা দিয়ে একটা আধা লিটার পানি গেলে আপনার 20 লাখ টাকার মধ্যে সেভ হইতে পারে ভবিষ্যতে, ঠিক আছে। এটা আমি বিশুদ্ধ পানির জন্য খরচ করি,
কারণ আমার মনে হয় যেটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমার হেলথের জন্য একটা রোগ যেটা হেপাটাইটিস বি বা হেপাটাইটিস এ হলে আমার লিভার কিন্তু শেষ, আর কোনো ক্যান্সারটা আমার ভালো হবে না। সুতরাং আমি এটা নিশ্চিত করি যে আমি যেটা খাচ্ছি ওটা যেন বিশুদ্ধ পানি হয়, এটা আমার কিছু টাকা ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করি। এই যে এই পানিটা খাচ্ছি এটা কিন্তু ফিল্টার পানি, তাই না? তাও কিন্তু খাচ্ছি, কিন্তু বিসমিল্লাহ বলে খাই দিলাম আল্লাহ। এটা কি স্যার রাস্তাঘাট আর আমার মেকানিক্যাল সারা করতে নেই। রাস্তা গেলে আমি পানি একটু এটা দিই, কেন একটু নিচ্ছি। আমাদের আবার পানি চাটা আনতে হবে, বুঝলাম না। আপনারা অনুজীবের নামগুলো একটু এক জায়গায় লিখে রাখেন, যাতে আসলে 2-4টা নাম ধরে লিখতে পারেন। স্যার এটা কি রাস্তা দিরাস ফ্লেভাস? ফ্লেভাস না? ফ্লেভাস। ল্যাক্টোজিলাস গ্লুকোনিজাস না? হ্যাঁ, বলগরিকাস। বলগারিকাস। আমি ওই দিন প্রতিবেদন নাকি কোনো একটা ইয়ে দেখছি যে দেখ অনেকে স্যার খাঁচি দিলে সামনে হাত বা কোনো কিছু দিয়ে বাধা সৃষ্টি করে দেয় না, এটা নাকি না দেওয়াই ভালো। খাঁচিটাকে মানে বাধা দিলে নাকি এটা পরবর্তীতে ফুসফুসে একটা ফেরত যায় নাকি? যে সমস্যার সৃষ্টি করে। প্রেশারটা না কমানোর জন্য। কিন্তু বাধা দিলে ওই যে সাউন্ডটা একটু সেট হয় আর কি। তো কাজে এমন সময় আসে যে ওইটা মানে দেওয়ার সময় মাথার মধ্যে কাজ করে না, মানে 1 সেকেন্ডের মধ্যে মাথার সঙ্গে ওইটা মানে ব্রেনে ইয়ে করতে হবে। এটা আসছে আমার মূলত এটা কারণে স্প্রেটার দরকার আছে। এটা কারণে আমার তো অনেকক্ষণ ধরে স্মেল হচ্ছে তো আমার নাকে। ভালো জিনিস না। আর তারপরে ধুলাবালি বা স্মোক জাতীয় কোনো কিছু না, হুট করে লেগে গেলে তখন আমরা ঠিক আছে। এই যে এখান থেকে এগুলা কালি এগুলো লাগছে নাকি? স্প্রেটার ভালো না স্যার।
স্যার প্রস্তাবনা দেন বড় একটা এলইডি ডিজিটাল স্ক্রিন। এখানে তো আছে, এটা লাগাচ্ছে না। না এটা না স্যার, ডিজিটাল বোর্ড পাওয়া যায় তো স্যার এই সাইজের। এত কিছু দেখে প্রস্তাবনায় থেকে যাবে, সমস্ত অনেক কিছু আছে প্রস্তাবনায় থেকে যাবে, এটা হবে না। আমাদের করতে আরো গুরুত্বপূর্ণ, তার চাইতে ধরুন না কারণ ডিসিশন বলছিল এই কথা আমি নিচে নামি তো বাঙালি ভাষা বলে যাবে, তাহলে যদি বাণিজ্য থাকে এবার আরো ছত্রাক হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লেভাস, এটা আপনাদের হচ্ছে বিভাগীয় পেনিসিলিয়াম ছত্রাক দুধ পরিবেশের সাথে নষ্ট হয়। আপনারা এখানে 5টা ব্যাকটেরিয়ার নাম আছে, এটা একটু লিখে রাখেন। এগুলো আপনাদের তো উপকারের মধ্যে দুধের মাইক্রোঅর্গানিজম ও মিল্ক এন্ড ডেয়ারি প্রোডাক্টসের জন্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে যে ডেয়ারি প্রোডাক্টসের সাথে জড়িত, যেমন দই তৈরিতে এই সিডটা বা ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, অ্যাস্ট্রোপ্টোকক্কাস, থার্মোফিলাস লিখে নেন, থার্মোফিলাস লিখতে হবে। অ্যাস্ট্রোপ্টোকক্কাস সব স্পিস কিন্তু অ্যাস্ট্রোপ্টোকক্কাস, থার্মোফিলাস এইগুলো কিন্তু দই তৈরিতে দুধকে দই তৈরিতে দইয়ের ভাব, যেটা টক সাথে দইয়ের ভাবটা নিয়ে আসে। পনির তৈরিতে ব্যবহার করা হয় প্রোপাইনি ব্যাকটেরিয়া। সুইস পনিরের মধ্যে যে সুইস পনির একটা আছে যেটা ফোলা অংশ থাকে, ওটার মধ্যে ফোলা অংশ থাকে, ওটার জন্য দায়ী। এখন পেনিসিলিয়াম রকফোর্টি, এটা হচ্ছে পনিরের জন্য। ব্লু চিজ আছে একটা, ওটা তৈরি করতে, অর্থাৎ প্রত্যেকটা চিজ, যেমন সুইস পনির আছে, সুইস চিজ আছে, ব্লু চিজ আছে, এবং আরো অনেক ধরনের চিজ। আপনারা যদি চিজের ক্লাসিফিকেশন করেন দেখবেন যে অনেক ধরনের চিজ আছে, অনেক ক্যাটাগরি, অনেক নামের। হ্যাঁ, আমার সবটা নাম এখন মনে হয়। এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাকটেরিয়া কাজ করে। থার্মোফিলাস না, থার্মোফিলাস। প্রোবায়োটিক হচ্ছে বিফিডো ব্যাকটেরিয়া। প্রোবায়োটিক হচ্ছে যে যেটা গুড ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে যে আমাদের দুধের মধ্যে থাকে। ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস, থার্মোফিলাস, ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, এগুলো দই তৈরিতে, পনির তৈরিতে প্রোপাইনো ব্যাকটেরিয়া, পেনিসিলিয়াম রকফোর্টি। স্যার এটা হচ্ছে নাম কি বলুন, স্ট্রেপ্টোকক্কাস, 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 আমি লিখতেছি না, এটা কি লিখছি? স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। স্যার টুটা ট্রু হবে না মনে হয়, রফলা আছে যে স্ট্রেপ্টো দেখে তো আছে, এটার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস আলাদা, স্ট্রেপ্টো এরকম ভালো, স্ট্রেপ্টো দেখে নিলাম, সমস্যা নেই। স্ট্রেপ্টোকক্কাস ব্যাসিলাস বুলগারিকাস। স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে তার জানাস, স্পিসিস হচ্ছে থার্মোফিলাস। স্ট্রেপ্টোকক্কাস কিন্তু আবার প্যাথোজেন। এই থার্মোফিলাস স্পিসিসটা কিন্তু দুধকে দইয়ে পরিণত করে। পনিরের জন্য হচ্ছে স্যার প্রোপাইনো ব্যাকটেরিয়া, প্রোপাইনো ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া প্রোপাইনো ব্যাকটেরিয়াম, আর হচ্ছে পেনিসিলিয়াস রকফোর্টি, পেনিসিলিয়াম, সি পেনিসিলিয়াম রকফোর্টি, প্রোবায়োটিক হচ্ছে এটা বিফিডো ব্যাকটেরিয়াম, বিফিডো ব্যাকটেরিয়াম।
গ্রিপের ওয়ার্ক কতক্ষণ থাকে? আধা ঘন্টা থাকবে না আরো 15 মিনিট? জি হ্যাঁ পরে শেষ করে শেষ করে দিই, শেষ করে দিই আমরা করবো। আমরা তো দেখলাম যে এটা অনেক বন্ধ দিয়ে রাখতে হবে, 20-15 মিনিট দিয়ে রাখতে হবে। এই যে বিভিন্ন সার্জারির আগে তো 10-15 মিনিট তো দিয়ে রাখে। তো অতক্ষণ তো রাখলে সার্জারি করা যাবে না, বিভিন্ন সার্জারির আগে 10-15 মিনিট একটা করে রাখে। এখন 45 মিনিট হলে তো আর সারাদিন আর করা লাগবে না। হ্যাঁ, এটা কি জিনিস? লিকুইডের ক্ষেত্রে অটোটা হচ্ছে অ্যাসিডটা হচ্ছে 15 থেকে 20 মিনিট, ড্রাই আইটেমের ক্ষেত্রে 30 মিনিট পর্যন্ত করা যায়। অটোটা আপনার অটোটা সাধারণত মানে দিনের শেষে পরে বা অবসর সকালে যখন অবসর করে তখন এর আগে বেশি সব যন্ত্রপাতি সার্জারির আগে আগে করে রাখে। ওগুলো আগে বিভিন্ন ধরনের করে এই অনেক সময় দেখি যে সবুজ সবুজ কাপড় আছে না, এগুলো দিয়ে জড়িয়ে জড়িয়ে এগুলোর ভিতরে দিয়ে এগুলো সব দিয়ে ওয়ান স্পিড কোনটা সেটা আমি বলবো আমি দেখেন যদি কিছু
তাহলে আমরা এই যে মাইক্রো মেথড অফ কন্ট্রোলিং গ্রোথ, কিভাবে আমরা মাইক্রোঅর্গানিজমের গ্রোথ কন্ট্রোল করব। প্রথম হচ্ছে আমরা জীবাণুমুক্ত করবো তাপ প্রয়োগ করে, যে স্টেরিলাইজেশন, যে উচ্চ তাপমাত্রা ব্যবহার করে ব্যাকটেরিয়া যে যন্ত্রপাতি আছে। লিকুইডের ক্ষেত্রে সাধারণত 10 থেকে 15 মিনিট অটোক্লেভ করা হয়, আর যেগুলো ড্রাই আইটেম সেগুলোর ক্ষেত্রে 30 থেকে 60 মিনিট পর্যন্ত অটোক্লেভ করা হয়ে থাকে। ড্রাই আইটেমের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে 15 থেকে 20 মিনিট। এটা হচ্ছে যে 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে, 15 psi প্রেসার থাকে, যাতে জীবাণুগুলো ধ্বংস হয়। পাস্তুরাইজেশন হচ্ছে যে আমরা যে দুধগুলো খাই সাধারণত যেখানে লেখা থাকে পাস্তুরিত দুধ, সেগুলো আমরা কিন্তু ওইখান থেকে লিকুইড তরল দুধটা আমরা ইনটেক করতে পারবো, র মিল্ক খেতে পারবো না। এই পাস্তুরিত দুধের পাস্তুরাইজেশন লুই পাস্তুর এটা আবিষ্কার করছে, ঠিক আছে। এটা তিনটা সিস্টেম। এটা হচ্ছে যে লো টেম্পারেচার লং টাইম, এলটিএলটি। এটা হচ্ছে যে 63 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 30 মিনিট। হাই টেম্পারেচার শর্ট টাইম, লো টেম্পারেচার লং টাইম। হাই টেম্পারেচার শর্ট টাইম 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 15 সেকেন্ড। এটা ইউএসটি হচ্ছে যে আপনারা দেখবেন যত প্রাণায়াম ইউএস শুদ্ধ আছে, আচ্ছা আলট্রা হাই টেম্পারেচার এটা হচ্ছে যে 130 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড 2 থেকে 5 সেকেন্ড। আপনারা দেখবেন অনেক সময় এই আমরা যখন এই দোকান থেকে বাসায় দুধ নিয়ে আসি র মিল, ওই দুধটা জাল দেওয়ার পর ফেটে যায়। কারণ দোকানে আসার পরে হয়তো যে সময় ওটাকে ফ্রিজে রাখার কথা ছিল ঠান্ডা করে ঠিকমতো ঠান্ডা করে না, কিন্তু এই যে কিন্তু দেখবেন যে মিল বিটের দুধ ফাটে না সহজে, আরঙের দুধ ফাটে না। কারণ হচ্ছে এগুলো অলরেডি হিট ট্রিটমেন্ট করা হয়েছে, হিট ট্রিটমেন্ট করে জীবাণুটাকে নষ্ট করা হয়েছে। দুধটা ফাটতেছে কারণ জীবাণুর কারণে। যখন হিট ট্রিটমেন্ট করা হয় ওরা কিন্তু এরকম একটা ব্যাচ পাস্তুরাইজার আছে, ব্যাক পার্ট বড় একটা এরকম পাত্রের মধ্যে সব দুধগুলোকে দিয়ে এই যে পাস্তুরাইজেশন করে, কেউ ওরা হয়তো এসটিএসটি করে, আবার কতগুলো যারা ইউএসটি করে তারা সবগুলো দুধের একটা ভ্যাট করে থাকে, দুধের পাত্রটার মধ্যে নিয়ে 130 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 to 5 সেকেন্ড হিট করে, ফলে ওখানে ব্যাকটেরিয়া মরে যায়। ফলে ওটা প্যাকেটের মধ্যে লিকুইড রাখলেও ওখানে মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকবে না। যেহেতু র মিল্ক খামার থেকে আনার পরে খামারে ওখানে ঠান্ডা না করে সরাসরি চলে আসে, ফ্রিজে রাখা নাহলে দুধটা ফেটে যেতে পারে। শুষ্ক তাপ এয়ার ওভেনের মাধ্যমে শুষ্ক ড্রাই তাপ দিয়ে জীবাণু ধ্বংস করা যায়। ফ্রিজ ফুটানো 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফুটানোর মাধ্যমে এটা নষ্ট করা যায়। বয়লিং টেম্পারেচার ফ্রিজিং -20 ডিগ্রি সেলসিয়াস ফ্রিজিং করা যায়, অথবা 0 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে রেফ্রিজারেশন অর্থাৎ শীতলীকরণ করে এই দুধটাকে সংরক্ষণ করা যায়। যে কোনো জিনিস যখন পানি কমানো হয় তখন কিন্তু এটা ডিউরেবিলিটি বাড়ে। যেমন শুটকি কি নষ্ট হয়, কারণ শুটকিতে পানিটা শুকিয়ে ফেলা হচ্ছে। মাংস যেটা আমরা বিদেশে চালানি পাঠাই, ওটা কিন্তু আমরা ভালো করে ফ্রাই করে ওইখানে পানিটা শুকিয়ে ফেলি। ঠিকভাবে সেমভাবে দুধের মধ্যে যদি পানির পরিমাণটা আপনি ইভাপোরেট করে ফেলেন তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, পানিটা বসানো করবে। তাছাড়া ইউভি রে, গামা রে এগুলো ইউজ করা হয়। আর একটা হচ্ছে ইউভি রে বিকিরণ, হ্যাঁ। মেমব্রেন অসমোসিস হচ্ছে যে এটা হচ্ছে মেমব্রেন ফিল্টার। এগুলো ফিল্টার আছে যেগুলো দিয়ে থেকে দুধের থেকে যে ক্ষতিকর জীবাণু সেগুলোকে আলাদা করা যায়, অসমোসিস। এর বাইরে রাসায়নিক আছে। রাসায়নিক হচ্ছে যে আমরা যদি ওলানের মাধ্যমে জীবাণুনাশক ইউজ করতে পারি, যেমন অ্যালকোহল, ইথানল আছে, ব্লিচিং পাউডার দিয়ে ফ্লোর পরিষ্কার করতে পারি, আমরা জীবাণুনাশক ইউজ করে ফ্লোর এবং যে পাত্র সেগুলোকে আমরা দিতে পারি, ফেনল যোগ। এগুলো সবগুলো হচ্ছে যা জেনেরিক নেম, এগুলো কিন্তু সবগুলো কেমিক্যাল বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বের করছে। এছাড়া আমরা মাইক্রো অর্গানিজম অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করতে পারি, অ্যান্টিসেপটিক যেমন স্যাভলন, এগুলো হচ্ছে অ্যান্টিসেপটিক, স্যাভলন, ডেটল। তাছাড়া কিছু প্রিজারভেটিভ আছে দুধের মধ্যে টেস্ট করা যায় দুধ যে ভালো না খারাপ। অনেক সময় দুধটা বেশিক্ষণ সংরক্ষণ করার জন্য ফরমালিন, তারপর হচ্ছে কি সোডিয়াম বেনজয়েড এগুলো ইউজ করে দুধের মধ্যে। এগুলো হচ্ছে প্রিজারভেটিভ দিয়ে কিন্তু আমরা মাইক্রোঅর্গানিজমের গ্রোথটা কমায় রাখতে পারি। অনেকে হচ্ছে যে একটা কেস আছে কালপুষি হাইড্রোজেন পারঅক্সাইড,
ওটাও কিন্তু ব্যবহার করে। জৈবিক পদ্ধতি হচ্ছে যে প্রোবায়োটিক ইউজ করলে কি করবে, সে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে কম্পিটিশন করবে, ফলে যে জায়গায় ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকবে ওখানে সে জায়গাটা দখল করে। যেমন আমার ম্যাস্টিকিয়ার আছে, প্রোমাস্ট আছে, এগুলো হচ্ছে প্রোবায়োটিক। এটা আমরা যখন দিই, যখন তাদের ক্ষতিকর ব্যাকটেরিয়াটা সাথে কম্পিটিশন করে ওই জায়গাটা দখল করবে, তবে সাধারণত অ্যান্টিবায়োটিকের অপোজিট টাইমে দিতে হবে, নাহলে অ্যান্টিবায়োটিক দিলে গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া সব মরে যাবে। অ্যান্টিবায়োটিক সকালে দিলে ব্যাকটেরিয়া দিতে হবে, প্রোবায়োটিক দিলে বিকালে রাতে। ব্যাকটেরিয়াফেজ হচ্ছে ওই ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। জৈবিক আর হচ্ছে যে আমাদের পরিবেশগত হচ্ছে হাইজিন, ভেন্টিলেশন এবং বিশুদ্ধ পানি সরবরাহের মাধ্যমে আমরা মাইক্রোঅর্গানিজম কন্ট্রোল গ্রোথটা আমরা কন্ট্রোল করতে পারি। এগুলো হচ্ছে এই প্রসেসগুলোর মাধ্যমে মেথড অফ কন্ট্রোলিং গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজম। স্যার ওই বাজারে যেটা ওই ইউএসটি দুধ পাওয়া যায়, হ্যাঁ ওগুলো তো লেখা থাকতেছে, হ্যাঁ কিন্তু আসলে এই যে ইউএসটি আসলে ইউএসটি থাকে ফ্রাম পেশন আছে, কিন্তু আমি তো রেগুলার খাই ইউএসটি প্রতিদিন রাতে খাই। আরো কোনগুলো এই পর্যন্ত আমার কোনো সমস্যা হয় না, আমি কোনো কিছু সমস্যা হয় না। আচ্ছা স্যার আমরা ইউএসটি খেলে ইউএসটি কোনো সমস্যা হয় না। স্যার গরু ছাগলকে যে প্রোবায়োটিক খাওয়াই, ওটার কাজ আসলে ওইটাই উপকারী ব্যাকটেরিয়া। উপকারী ব্যাকটেরিয়া সমস্যা করলে অন্ত্রের মধ্যে ওলানের মধ্যে যখন থাকবে, ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে কম্পিটিশন হবে, তখন কিন্তু ওই রোগের তাপমাত্রাটা কমে যাবে। ব্যাকটেরিয়া ওটা কিন্তু নিজেদের মধ্যে একটা লড়াই করে, জায়গা স্পেস দরকার নেই। সেজন্য অ্যান্টিবায়োটিকের পারবো না। অ্যান্টিবায়োটিকের সাথে আমি প্রোবায়োটিক দিই, সকালে অ্যান্টিবায়োটিক আর প্রোবায়োটিক দিই, যাতে করে ক্ষতিকর ব্যাকটেরিয়া জায়গাটা দখল করতে পারে। মুখে মনে করো আমি যদি একটা ইংলিশ জায়গা বায়োরাইটা দিয়ে বিকেলে খাওয়াই, তাহলে এটা মুছতে শনিবারের তো কেউ কাম কাজ আছে, শনিবার আসবে জি জি শনিবারে আছে, শনিবার আসছিলেন? জমিদারের বাইরে ক্লাস হচ্ছে। হ্যাঁ আপনি পান না? আমি আসলে আসি এই সবার রবিদা আপনি ছিলেন শনিবারে? শনিবারে একটু লেখা মনে হয় ও সরি আমার এটা এখানে নাই আমার আধার কার্ডের পাশে